নিয়ে থাকবে, তাই বিজেপি কি নিতে দেবে চারা কাঠ? বিজেপির কিছু লাগে না, বিজেপির ভোটই অস্ত্র, মানুষ ওটা দেবে আমাদেরকে, ওইভাবে হারানো হয়। কিন্তু দিয়েছে ওদিক থেকে বলছে তো উত্তর তো দিতে হবে, যে যে ভাষা বোঝে বলতে হবে ওটাই। সমস্ত নেতারা কিরম ডায়লগ, হাত ভাঙবে পা ভাঙবে, না, তার বিনিময়ে এত চারা কাঠ। চেলা কাঠ কেন গোটা কাঠও দেবো। আমরা চুপ করে বসে থাকতে আসিনি, যে যা ইচ্ছা বলে যাবে আর চুপ করে থাকবে, ওই দিন চলে গেছে। বিজেপি পুরোপুরি জবাব দেবে। মুখ্যমন্ত্রী নামাজ পড়ে বলছেন দাঙ্গা করবেন না, দাঙ্গা হতে দেবেন না। তার মানে মুসলমানরা দাঙ্গা করে নাকি? মুসলমানরা দাঙ্গা হয়? মুখ্যমন্ত্রী বারবার এটা কেন মুসলমানদের ভয় দেখান দাঙ্গা করবেন না? আমি তো গেছিলাম ঈদে, আমি তো দাঙ্গার কথা বলি, আমি সম্প্রীতির কথা বলেছি যে আসুন সমস্ত উৎসব মিলেমিশে ভালো করে আমরা করি। মুসলমানদের দেখলে মমতা ব্যানার্জি দাঙ্গার মাথা করে মুসলমানদেরকে দাঙ্গা করতে বলছেন। গতবার রামনবমীতে তাই হয়েছে, রামনবমী এলে দাঙ্গা আসে। মমতা ব্যানার্জির মাথায় দাঙ্গা আর হিংসা ছাড়া কিছু নাই। বিজেপি এই সম্প্রীতি গণতন্ত্র দিয়ে সব ঠিক করে। হেমন্ত মহারাজ যোগ দিয়েছে বিজেপিতে। বিজেপির এমপি ছিলেন আর কি, ঠিক আছে, ভালো কথা। অনেকদিন ধরে বাইরে থেকে আমাদের সাপোর্ট করেছে, এবার পুরোপুরি আমাদের হয়ে লড়বেন। আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় টানা উত্তরবঙ্গ সফরে। ঠিক আছে, আছে এটা কি আপনার দুজন মিলে লাফালাফি করছেন, কি করতে পারেন দেখা যাক, জনতা ঠিক করবে। দাদা শাহজাহান তো কালকে বলেছে যে সিবিআই তদন্ত হয়েছে, ভালো হয়েছে, এটাকে তৃণমূলের পক্ষে দুঃখের হলো। সিবিআই আজকে ওকে সিএমসি ওকে ফাঁসিয়েছে, ওকে দিয়ে ইউজ করেছে, টাকা তুলেছে, ভোট করিয়েছে। এবার বাঁচাবার চেষ্টা করলো 2 মাস, এবার ছেড়ে দিয়ে যা আল্লাহ হবে। ও কি করবে? ওকে ইউজ করে শেষ করে দেওয়া, ও জানা সারা জীবন বেরোবে না। তো সিবিআই ইনকোয়ারি হলে ও কেন একা দোষী হবে? যারা যারা দোষী সব ধরা পড়ে। আমি তো শেষ পর্যন্ত বলি, মমতা ব্যানার্জি যখন বিরোধী পক্ষে ছিলেন তখন সিবিআই কথা বলতেন, যেই সরকার এসে দুর্নীতি করলেন তখন সিবিআই বিরোধিতা করছেন। ওনার পার্টির লোকেরাও সিবিআই চাই, ইডি চাই। আজ শাহজাহান হচ্ছে। দাদা কখনো সবুজ পাঞ্জাবি পরে, কখনো তৃণমূলের মঞ্চে সরাসরি নাটক তুলে দিচ্ছে। এর পেছনের গল্পটা কি? কোনো রংটা কারো কেনা নয়। আর পর্ব উৎসব যে দুর্গা পূজা করে টিএমসি আমি যাবো না, প্রণাম করবো না? ওরা আমাকে ডেকেছে, আমি তো তাকে ধন্যবাদ দিই যে দিলীপ ঘোষকে তোমরা ডেকে নিয়েছো, মঞ্চে বসিয়েছো। আমাকে ওরাই ভাষণ দিতে বলে, ওরা আমাকে শরবত খাইয়েছে, আমার সঙ্গে কোলাকুলি করেছে। আমি বললাম শরবতটা বেশি মিষ্টি হচ্ছে, তোমাদের ভালোবাসার জন্য বেশি মিষ্টি হচ্ছে। আপনি যখন বলছে তখন তো সিবিআই আজকে ভোট কেন্দ্রে স্লোগান দিচ্ছিল। মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছে, জয় বাংলা বলেছে। ঈদের প্রোগ্রাম, ধার্মিক প্রোগ্রাম, সৌজন্যের প্রোগ্রাম সেটা হওয়া উচিত। ওরা রাজনীতি ছাড়া দুটো পূজা হওয়া উচিত। কাল তো সোলাপুর খেলেন এবং এদিকে যে ভোটারের যে ভূমিকা, যেখানে তার কাছে আপনি জয়ী হচ্ছেন, কতটা শক্তি হলো? আমি আপনারা জিজ্ঞেস করেছিলেন যখন আসি যে আপনারা পিছিয়ে আছেন বর্ধমান সার্ভে, আমি বলছি 1 সপ্তাহ পরে সার্ভে করুন। সেটাই হয়েছে, আমরা এগোতেই থাকবো, ওরা পিছতেই থাকবে। আমি যেটা বলেছি কীর্তি আয়াত অনেক বড় কথা বলেছেন, বাংলা না জানে, বাংলার লোককে না জানে, নমিনেশন করতে করতে উনি বুঝতে পারেন কোথায় দাঁড়িয়ে আছে। তৃণমূলের সরব কি বেশি মিষ্টি? ভালোবাসা থাকলে তো মিষ্টি লাগেই। কালকে আমাকে ভালোবেসে ওরা খাইয়েছে, আমি চিনি খাই না কিন্তু ওদের ভালোবাসাটা খেয়েছি। নিয়মতান্ত্রিক মামলায় প্রথম এফআইআর রাজ্যে এবং 500 নামে এফআইআর বলবেন। তদন্ত হয়ে গেছে, তথ্য এসে গেছে, এফআইআর হওয়া উচিত এবং বিচার প্রক্রিয়া শুরু করা উচিত। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, মানুষ এতদিন অত্যাচার সহ্য করেছে, লুট দেখেছে, এবার প্রক্রিয়া যদি লম্বা হয় শাস্তি দেওয়ার, লোকের বিশ্বাস চলে যায়। সেই জন্য নিঃসন্দেহে যে এজেন্সি আছে, আদালত, তারা বারবার বলছেনও, আমার মনে হয় ঠিক সময় সাজা পেয়ে যাবে। প্রাক্তন জিটিএ কর্তা বিনয় তামাংয়ের নামে এফআইআর। আমি দার্জিলিং এ গেছিলাম, আপনারা দেখেছেন সেই ভিডিও, আমার উপর অ্যাটাক করা বিনয় তামাং এন্ড কোম্পানি আমার উপর অ্যাটাক করেছে, কিন্তু আমাদের এফআইআর তখন নেয়নি। ধর্মের পর বাতাসে নড়ে, টাকা ঘুরছে। এখন সবাইকে হিসাব দিতে হবে, যারা ওখানে হিংসা করেছে, মারপিট করেছে, লোককে খেপিয়েছে, সবকিছু বিচার। দাদা দুর্গাপুরে দেখলাম পাতক ভবনের স্টিক নিয়ে ঘুরছে, এখানে তৃণমূল থেকে আপনাকে শরবত খাওয়ানো, তা তৃণমূল থেকে কোথাও ভয় পেয়েছে? ভয় পাওয়া নয়, পরিবর্তন হচ্ছে। যারা আমার গাড়ি ভাঙতো, কালো পতাকা লাগাতো, তারা যদি শরবত খাওয়ায়, বুঝতেই পারছেন পরিবর্তন হচ্ছে। আর এটা হওয়া উচিত, ভালো। টর্নেডো বিধ্বস্ত গ্রামে
20,000 টাকা করে রাজ্য সরকার ক্ষতিপূরণ দিয়েছে। ওনারা যদি না বলে দিয়ে দিতেন কেউ আটকাতো না। ওনারা যখন রাজনীতি করতে গেছেন, ভোট কিনতে চাইছেন, তখন ইলেকশন কমিশন বিরোধিতা করতে আমরা বিরোধিতা করছি। সরকারের দায়িত্ব ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া, কিন্তু মুশকিল হয় যখন ভুল করে টাকাটা টিএমসি লোকেদের অ্যাকাউন্টে চলে যায়, আর সেই সম্ভাবনা আছে বলে আমরা চিন্তা করছি। নাম শুনলে খেপে যাচ্ছে, কি বলবেন? আর কি করা যাবে? লাল মেঘ দেখলে গরুতে লাফায়, দৌড়ে দেখেছেন কিনা? এড়ে গরু লাফায়, খুব লাল মেঘ দেখছেন। আমি যা বুঝি হয়তো বুঝতেই পারবেন না। মুখ্যমন্ত্রী নামাজ পড়ে বলছেন দাঙ্গা করবেন না, দাঙ্গা হতে দেবেন না। তার মানে মুসলমানরা দাঙ্গা করে নাকি? মুসলমানরা দাঙ্গাবাজ। মুখ্যমন্ত্রী কেন বারবার মুসলমানদের ভয় দেখাচ্ছেন যে দাঙ্গা করবেন না বলে? বর্ধমান শহরের ডিভিসি মাঠে কানাই নার্সাল এলাকায় শুক্রবার প্রাতঃভ্রমণে এসে বড়নীলপুর বাজারে চা চক্রে যোগ দিয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন তিনি চা চক্র শেষ করেন, বড়নীলপুর শ্রীগুরু আশ্রমে যান পুজো দিতে। দিলীপবাবু তৃণমূলের উদ্দেশ্যে বলেন, ওদের নেতারা কেমন ডায়লগ দিচ্ছে, কি বলছে, উত্তেজিত হয়ে হাত ভাঙবে, পা ভাঙবে। আমি তো চুপ করে বসে থাকতে আসিনি। চেলা কাঠ কেন, গোটা কাঠও দেব। ওই দিন চলে গেছে, বিজেপি পুরোপুরি জবাব দেবে। তৃণমূল নেতা শাহজাহানের প্রসঙ্গে প্রশ্ন করা হলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, টিএমসি ওকে ফাঁসিয়েছে, ওকে দিয়ে টাকা তুলিয়েছে, ভোট র্যাগিং করিয়েছে, ও জানে ও সারা জীবন জেল থেকে বেরোতে পারবে না। সিবিআই তদন্ত করছে, ও একা কোনো দোষী হবে না। যারা যারা দোষী হবে সবাই ধরা পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী পক্ষে ছিলেন তখন সিবিআইয়ের কথা বলতেন। যেই সরকার এসে দুর্নীতি করলেন তখন সিবিআইয়ের বিরোধিতা করলেন। ওনার পার্টির লোকেরা সিবিআই চায়, ইডি চায়। তিনি আরও বলেন, আগামী উৎসবে যেন শান্তিপূর্ণভাবে আনন্দ তুলে ধরতে পারি, তার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই। প্রশাসনকে বলতে চাইছি, বিনা কারণে দিদিমণির মতো বিনা কারণে ঝামেলা করবেন না। আজকে হিন্দু সমাজ থেকে গেছে, রাম মন্দির হয়ে গেছে, 4টে পুলিশ পাঠিয়ে চমকাবেন না বা 2-4টে দাঙ্গাবাজকে পাঠাবেন না। হিন্দু সমাজ কিন্তু জবাব দেবে। আমি দেখলাম বহু মানুষ বাজারে এসে, মায়েরাও ঝোলা নিয়ে চলে এসছেন বাজার করতে। গতকাল থেকে গাজন শুরু হয়েছে, গতকাল ঈদও ছিল। চারিদিকে একটা উৎসবে খুশির পরিবেশ, সবার মুখে হাসি। আমরাও আজকে বাজারে এসেছিলাম চা খেতে, কিন্তু এত লোক এসেছেন, সবাইকে সকালবেলা দেখে আমলটা ভরে গেল, আনন্দ হলো। তো কালকে গাজন আর ঈদ হয়েছে, আজকে নীল আছে, পরশুদিন নববর্ষ আছে। সেই সকাল থেকে পুজো, রাত্রি, ভালো রান্না বান্না, খাওয়া দাওয়া, এখন থেকে বাজার শুরু হয়ে যাচ্ছে। আর তারপরে পরশুদিন 13 তারিখ আমাদের পাঞ্জাবি ভাইদের বৈশাখী আছে। যেমন আমাদের 14 তারিখ নববর্ষ বাংলার, 13 তারিখ হচ্ছে নববর্ষ, হচ্ছে পাঞ্জাবি। একদিন না দুদিন আগে হয়ে গেল অন্ধ্রপ্রদেশে যুগাদি, গুড়ি পাড়ুয়া মহারাষ্ট্রে। এখন আমাদের পশ্চিমবাংলা দেশের যত রাজ্য, যত ভাষা আছে, এই সময় নববর্ষ হয়। আমাদের আসামের, উড়িষ্যার প্রায় একসঙ্গেই হয়। বাকি 4 দিন আগে সারা দেশে হিন্দু নববর্ষ হয়েছে। বিক্রম সংবৎ শুরু, যে কনিষ্কের যে শুরু, যে রামচন্দ্রের বিক্রমাদিত্য রাজ্যাভিষেক হয়েছিল, সেটা হচ্ছে বর্ষপ্রতিপাদা। তো ভারতবর্ষের সংস্কৃতি যেমন বহু হাজার বছর প্রাচীন, তার পরম্পরা, ঐতিহ্য প্রাচীন, উৎসব প্রাচীন। আমার খুব ভালো লাগলো, কদিন ধরে বর্ধমানের গ্রামে গ্রামে ঘুরছি। বিশাল বিশাল গ্রাম, শত শত বছর পুরনো, তার চেয়ে পুরনো মন্দির আর উৎসব। সব গ্রামেতে এই আগে তো মা রক্ষাকালীর পুজো হলো, তার আগে হরিনাম সংকীর্তন চলছে, তার সঙ্গে গাজন আর নীল চলছে। কালকে আমরা গেছিলাম তারপরে একটি গ্রামে, হাজার হাজার লোক সন্ধ্যাবেলা গাজন এসছে। যে গ্রামে ঢুকছি সেখানে বাজনা বাজছে, ঢাকের শব্দ পাওয়া যাচ্ছে। খুবই আনন্দের কথা, আমরা এত আধুনিকতার যুগেও আমাদের পরম্পরা সংস্কৃতিকে ছাড়িনি। বর্ধমানের মানুষ, আমার তো মনে হয় মূল বাঙালি সংস্কৃতি এখান থেকে শুরু হয়েছে। কলকাতা 300 বছর আগে শুরু হয়েছে। আজকে যাবে সাংবাদিক, কলকাতার শিক্ষিত মানুষরা ইংরেজদের পেছনে ঘুরে ঘুরে খুব আধুনিক হয়ে গেছেন, কিন্তু বর্ধমানের কাছে তাকে শিখতে হবে। আমিও মেদিনীপুরের ছেলে, মেদিনীপুরেও এরকম বহু প্রাচীন গ্রাম আছে, সভ্যতার আবেশ আছে। পূর্ব পশ্চিম মেদিনীপুরে প্রাচীন মন্দির সংস্কৃতি আপনি পাবেন ওখানে গেলে। আমাদের ওখানে
এই ফাল্গুন মাসেতে ভীমের পুজো হয়। আমি জানি না এদিকে হয় কিনা। মেদিনীপুরে ভীম পূজা আমি কোথাও দেখিনি। তো ভীমের উপাসক আমরা, গদাটা হাতে আছে অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য। সেই প্রেরণা থেকে লড়াই করে যাচ্ছি অন্যায় অবস্থাকে ধ্বংস করার জন্য। আর বর্ধমানের মানুষ একসঙ্গে যেমন কৃষিকে ধরে রেখেছেন, যেরকম সংস্কৃতিকে ধরে রেখেছেন, এখানকার মানুষ সিধা সরল গ্রামে আমি দেখলাম, বিশেষ করে যারা আদি এখানকার আগুরি সমাজ, যাদব সমাজ, তারা বিশেষ করে এই উৎসবে মেতেছেন। বাকিরা সঙ্গে আছেন। বহু গ্রামে ব্রাহ্মণ পণ্ডিত পুজো করছেন, 400-500 বছর ধরে একটা মন্দিরে পুরুষভাবে পুজো করে আসছেন। এই ঐতিহ্যটা সত্যি গর্ব করার মতো। প্রত্যেক গ্রামে কালী মন্দির, দুর্গা মন্দির, শিবের মন্দির, কোথাও মনসা, কোথায় শীতলা, আর মা কালীর ভক্ত তো মা কালীর মন্দির সব গ্রামে আছে। কালীর পুজো এখানকার বৈশিষ্ট্য, কাঠমাটে সারা বছর থাকে, সেটাকে পুজো করা, মূর্তি বিসর্জন হয়ে যায়। তো এটাই আনন্দের যে এত আধুনিকতা, এত সুবিধা সত্ত্বেও আমরা আমাদের সংস্কৃতিকে বুঝি। ইংরেজিতে কথা আছে, লস অফ কালচার, লস অফ আইডেন্টিটি। আপনি যদি আপনার সংস্কৃতি ভুলে যান, আপনি দুনিয়া থেকে শেষ হয়ে যাবেন, আপনার পরিচিতি শেষ হয়ে যাবে। এটা গর্বের সঙ্গে বর্তমানে লোক বলতে পারে আমরা সংস্কৃতি ধরে রেখেছি। সুন্দর সুন্দর মন্দির, নিজের বাড়ি ভাঙা আছে কিন্তু মন্দির সুন্দর করেছেন ভগবানের জন্য। এই যে শ্রদ্ধা ভক্তি, এটা সত্যি অনুকরণীয়। অনেক সভ্যতা দুনিয়া থেকে চলে যাচ্ছে, অনেক ভাষা মিটে যাচ্ছে, ছোট ছোট ধর্ম ছিল, বিশ্বাস, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু বর্তমানে মানুষ নিজের সংস্কৃতি ধরে রেখেছেন, এটা আমার খুব গর্বিত মনে হলো। তো আগামী নববর্ষের শুভেচ্ছা অগ্রিম দিয়ে দিচ্ছি। আর এখানে চড়ক আর নীলের শুভেচ্ছা। আর তারপরে রামনবমী আসছে। ইদানিং সারা দেশে রামনবমী খুব জোরদার চলছে। এখানেও হাজার হাজার লোকের মিছিল হয়। আমি কোনোদিন দুর্গাপুরে থাকিনি, তাই বর্ধমানে থাকিনি, দুর্গাপুরে থেকেছি। এবারে সন্ধ্যাবেলা থাকবো এখানে। কিন্তু নববর্ষের সন্ধ্যাবেলা আমি ঠিক করেছি আমাদের সব বন্ধুদের নিয়ে টাউন হলেতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করবো, খালি লোকসঙ্গীত আর বাউল হবে। অন্য হিন্দি ফিন্দি অন্য কোনো, আমাদের সংস্কৃতিক পরম্পরাকে আমাদের নববর্ষে যে আমরা তুলে ধরবো। আমি আপনাদের আমন্ত্রণ করছি, সন্ধ্যা 6টায় আমাদের টাউন হলের মাঠে সে অনুষ্ঠান হবে। আপনারা সবাই আসুন, আমরা নববর্ষকে এখানকার যে রীতিনীতি সহ লোকগীত এবং বাউল সঙ্গীতে উদযাপন করবো। আশেপাশে শিল্পীরা আসবেন বীরভূম বর্ধমানে, তারাই এখানে অংশগ্রহণ করবে। আর রামনবমী আমরা 4 দিন পালন করবো। 16 তারিখ সন্ধ্যা থেকে শুরু হচ্ছে, ওদিকে গলসিতে 17 তারিখ সব জায়গায় হবে, কোথাও 18 শোভাযাত্রা হবে, 19 তারিখও তারা ঠিক করেছে মন্তেশ্বরে যে ওরা শোভাযাত্রা করবে যাতে আমরা থাকতে পারি। বিশ্বের মধ্যে এরকম ঐতিহাসিক আন্দোলন রাম মন্দির নিয়ে 500 বছর ধরে কোনো দেশ, কোনো সমাজ, কোনো ধর্ম করেনি, যেটা আমাদের দেশের লোকেরা পূর্বপুরুষরা করেছেন এবং সফল হয়েছেন। আর যিনি আজকে হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী, তার হাত দিয়ে সেই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। কথা দিয়েছে আমরা রাম মন্দির বানাবো, 370 হাঁটাবো, 3 তালাক হাঁটাবো, সব হয়েছে। কাশী বিশ্বনাথ হয়ে গেল, অযোধ্যা হয়ে গেল, মহাকালেশ্বর হয়ে গেল, দুবাইতেও মন্দির হয়ে গেল। ভারতীয় সংস্কৃতি একদম সারা দুনিয়াতে ছড়িয়েছিল। আমাদের পূর্বপুরুষরা বলেছিলেন, সোনার মানুষ ভাই সবার উপরে, মানুষ সত্য কাহার উপরে নাই। বলেছিলেন, সিদ্ধান্ত বিশ্বে অমৃতস্য পুত্র সর্বে সুখী সন্তু সর্বে সন্তু নিরাময়া, সবাই সুখী থাক, সুস্থ থাক, ভালো থাক। খালি বলিনি, যখন করোনা এসে সারা দুনিয়ায় লক্ষ লক্ষ লোক মরে যাচ্ছিল, আমাদের দেশের সায়েন্টিস্টরা প্রথমবার ভ্যাকসিন আবিষ্কার করেছেন, দেশের লোককে দিয়েছেন, আরো 100টা দেশের লোককে বাঁচিয়েছে আমরা কোটি কোটি ভ্যাকসিন দিয়ে। আর লোকে জয় জয়গান করছে ভারতবর্ষ। কেন? যখন সবচেয়ে বড় সংকট, বিজ্ঞানে, সাহিত্যে, টেকনোলজিতে অনেক দেশ উন্নত, কিন্তু মানবতায় ভারত এগিয়ে আছে, দুনিয়া স্বীকার করেছে। এটা আমাদের পূর্বপুরুষদের দান, তাকে বাঁচিয়ে রাখতে হবে। এই জন্য নরেন্দ্র মোদীর নাম হচ্ছে, কিন্তু সারা দেশ আজকে এই কাজ করছে। তিনি প্রথমবার বলেন যে 130 কোটি লোকের জন্য আমি কাজ করছি, গরিবের জন্য কাজ করছি, গরিবের বাড়ি বানিয়ে দিচ্ছেন, শৌচালয়, গ্যাস, জলের ব্যবস্থা, কৃষকদের 6000 টাকা যাতে চাষ করতে পারে। সবাইকে নিয়ে এগোতে হবে, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস। 25 বছরের মধ্যে এই দেশ বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ হবে, আধুনিক হবে, জগৎজননী ভারত মাতা হবে। তো রাম আমাদের প্রেরণা পুরুষ। আসুন, রামনবমী এবার এরকম হবে, সারা দুনিয়া দেখবে। যেমন অযোধ্যাতে দীপাবলি হয়েছে, স্যাটেলাইট থেকে ছবি দেখা গেছে, 30 লক্ষ ফিল্ম জ্বালানো হয়েছে।
গিনেস বুকে নাম উঠেছে। তো এখানকার মানুষ ও ধর্মপ্রাণ ভগবান রাম আমাদের মনের মধ্যে আছেন, হৃদয় আছেন, জায়গায় জায়গায় হনুমানের মন্দির। তাই আসুন এবারে রামনবমীর যে মিছিল হবে, শোভাযাত্রা হবে, ঐতিহাসিক হওয়া উচিত। প্রত্যেককে যোগ দিন, এটা আমাদের ধার্মিক অধিকার আছে, সাংস্কৃতিক অধিকার আছে। ইলেকশন আসবে যাবে, এই দেশ আছে, দেশ থাকবে, হিন্দু সমাজ থাকবে, আমাদের উৎসব থাকবে, রামনবমী জন্মাষ্টমী হবে। তো সেই জন্য আগামী উৎসব যাতে আমরা শান্তিপূর্ণ হবে, আনন্দের সঙ্গে করতে পারি, তার জন্য সবাইকে আমি আপিল করছি। প্রশাসনকে বলতে চাইছি, বিনা কারণে দিদিমণির মতো ঝামেলা করবেন না। আজকে হিন্দু সমাজ থেকে গেছে, রাম মন্দির হয়ে গেছে, 4টে পুলিশ পাঠিয়ে চমকাবেন না, বা 2-4টা দাঙ্গাবাজকে বাড়াবেন না। হিন্দু সমাজ কিন্তু জবাব দেবে। কারণ রাম মন্দির যখন প্রতিষ্ঠা করেছে, দুনিয়া মেনে নিয়েছে। দুবাই মুসলিম কান্ট্রি, কোন ধর্মের এখানে উপাসনা করা প্রবেশ নিষেধ। কিন্তু যখন ওখানকার লোকেরা 30 লক্ষ লোক আছে ভারতীয়, মোদীজি বললেন আমরা মন্দির চাই, আপনি বলুন। তিনি শেখকে বললেন যে শেখ একটা জমি চাই, আমাদের আরাধ্য দেবতাদের পুজো চাই, আমাদের লোকেরা রোজ মন্দিরে যান, তারা পুজো করতে পারছেন না। শেখ বললেন ওকে, আপনি বলেছেন মন্দির, তো কত জায়গা লাগবে? কি বলে যত ইচ্ছা জায়গা নিবেন, লিজ নয়, যত বছর সূর্য চন্দ্র থাকবে ততদিন সেই মন্দির, সেই জায়গা আপনাদের থাকবে। আজ বিশ্বব্যাপী ভারতের যে সম্মান, মোদীর সম্মান এই দেশের জনতার জন্য সম্ভব হয়েছে। তাই মোদী যেটা আশা বেড়ে 282 দিলেন, 303 দিলেন, বলে একটু বাড়িয়ে দিন, 370 দিন। 370 ধারা হাঁটিয়েছেন, 370 চেয়েছেন। আমার মনে হয় ভারতবর্ষের জনতার যা মোড়, 370 পার করে দেবে। আপনারাও একবার জিতিয়ে মোদীজিকে প্রধানমন্ত্রী করেছেন, শীত তো থাকবেই, লিডটা ভাবতে হবে, সেটা যেন লক্ষ্যের উপরে হয়। সারা দেশ দেখে যে বর্তমানে লোক রাষ্ট্র শক্তির সঙ্গে আছে, মোদীর সঙ্গে আছে। আসুন সবাই মিলে নূতন ভারত গড়তে আমরা মোদীর হাত শক্ত করি। সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়, নীল ষষ্ঠী কি। যে দোকান বন্ধ রেখেছে, এই সুযোগে নিয়ে নিচ্ছে, এখন দাম বেশি। এটা নাসিকে হাইব্রিড তৈরি আপেল, তুমি কি আমার বাইরের নাম ঠাকুর থেকে পিস 20 টাকা ছবি তুলতে গোটা না কেজি কত করে? না না দাম বলতে হবে তো, আমাদের সিরিজের লোকের একটু ডবল দাম নেবে। আর কুমড়ো কেটে কত করে? বলছেন না না ইঞ্চি সাইজ দিনের বেলা বাইরে খাচ্ছি তো, রাতে খাওয়া যাবে না। গাড়ি চেক পকেট ঠিক আছে চলো আগে আগে আগে। ওদিকে
এইখানে উঠলো কাকু কাকা পূজা করেছে বসে গেছে ঠিক আছে ঠিক আছে ও ঠাকুর মাথায় করে আমি তো বলে গিয়েছিলাম ঠাকুর দেখা যাচ্ছে বেল আজকে বাবাকে দুধ দিতে হবে আর ইয়ে কি বলে আকন্দ ফুল ডিসলাইক হয়ে ফটো তুলবে দাদা তোমার সাথে আমার